আজ আমরা পড়ব কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 5। এটাই মোটামুটি আমাদের শেষ পার্ট। তবে কিছু পোর্শন বাকি থেকে যাবে, ওগুলো অফলাইনেই করিয়ে দেবো, সব তো আর অনলাইনে হয় না, ঠিক আছে? বা যদি পরে সময় পাই তাহলে হচ্ছে অনলাইনেও করিয়ে দিতে পারি, ঠিক আছে? বা তোমাদের যদি চ্যাপ্টারের শেষে কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি দরকার হলে আরও ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি কেমিক্যাল কাইনেটিক্সের লাস্ট পোর্শন। দেখো, আমরা অলরেডি পড়িয়ে রেখেছিলাম ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিয়াকশন, মনে আছে? তাহলে ওটার শুধুমাত্র কনসেন্ট্রেশন টার্মটা পড়তে গিয়ে আমরা কিন্তু অর্ডারে গিয়ে আটকে গেছিলাম। বাকি পোর্শনটা আজকে শেষ করব। তাহলে আরেকবার সামারাইজ করা যাক, কি পড়বো? ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিয়াকশন। ফ্যাক্টরগুলো কি কি ছিল বলো তো? ফ্যাক্টরগুলো ছিল 1 নম্বর কনসেন্ট্রেশন, 1 নম্বরে ছিল হচ্ছে কনসেন্ট্রেশন, এটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। আমরা কি দেখলাম? রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার এন। একমাত্র জিরো অর্ডার বা জিরো অর্ডারের ক্ষেত্রে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল না, কারণ এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার মানে রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট। আর নেগেটিভ অর্ডার না হলে, তাহলে জিরো অর্ডার বা নেগেটিভ অর্ডার না হলে মোটামুটি রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন বাড়লে রেট বাড়ছে। এটা অলরেডি আমরা শিখে নিয়েছি। শুধু কাদের জন্য হচ্ছে না? জিরো অর্ডারের জন্য আর নেগেটিভ অর্ডারের জন্য হলো। কনসেন্ট্রেশনটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। নেক্সট যে 2 নম্বর টার্মটা আসছে সেটা হচ্ছে নেচার অফ রিঅ্যাক্টেন্ট। নেচার অফ রিঅ্যাক্টেন্ট, দেখো নেচার অফ রিঅ্যাক্টেন্টসের ভিতরে ডিটেলসে আসছি। নেচার অফ রিঅ্যাক্টেন্ট দেখো, একটা হচ্ছে প্রথম যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে, এখানে লাস্টে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এখানে অত নিউমেরিক্যাল পোর্শন নেই, পুরো থিওরিটিক্যাল পোর্শন। এই পোর্শনটা ভালো করে বুঝে নেবে। ফেজ, ফেজ মানে কি? 3 ধরনের ফেজ হয়, একটা হচ্ছে সলিড ফেজ, একটা হচ্ছে লিকুইড ফেজ, আর একটা হচ্ছে গ্যাসিয়াস ফেজ। এবার আমরা কি জানি? গ্যাস মলিকুলসের ভিতরে ইন্টার অ্যাটমিক যে ডিস্টেন্সটা কি হয়? অনেক বেশি হয় রাদার দ্যান লিকুইড, রাদার দ্যান সলিড, তাই তো? তাহলে কি হচ্ছে? গ্যাসের ক্ষেত্রে রিয়াকশন করাটা অনেক বেশি ইজিয়ার। তাহলে ফেজ অনুযায়ী যদি অর্ডার করি তাহলে কি হচ্ছে? গ্যাস গ্রেটার দ্যান লিকুইড গ্রেটার দ্যান সলিড। আচ্ছা, এবার আরেকটা টাইপ হতে পারে হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস সলিউশন আর হচ্ছে হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াসের মধ্যে ভালো রিয়াকশন করে কে? হোমোজিনিয়াস, ঠিক আছে? আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। মানে এটা কিন্তু নেচার অফ রিঅ্যাক্টেন্টের ভিতরেই পড়ছে। আর হচ্ছে রিঅ্যাক্টিভিটি, ভালো করে বুঝবে। রিঅ্যাক্টিভিটি পোর্শনটা কেন এলো? দেখো, তোমাদের মনে কিন্তু অলরেডি প্রশ্ন চলে আসা উচিত যে গ্যাসের রিঅ্যাক্টিভিটি হায়ার দ্যান লিকুইড, হায়ার দ্যান সলিড বলছি, তাহলে যেগুলো ইনার্ট গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সব তো ইনার্ট গ্যাস। তাহলে ইনার্ট গ্যাসের রিঅ্যাক্টিভিটি কি হাই লিকুইড বা সলিডের তুলনায়? ঠিক কি? ঠিক না তো? তাহলে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিও একটা ইম্পর্টেন্ট টার্ম। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কি বলছে? আমার হচ্ছে রেট ইনভার্সলি প্রপোর্শনাল টু কেমিক্যাল স্টেবিলিটি। রেট ইনভার্সলি প্রপোর্শনাল টু কেমিক্যাল স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটি যার যত বেশি হবে তার কিন্তু রেট অফ রিয়াকশন তত কম হবে। তাহলে কি দেখলাম? ইনার্ট গ্যাসগুলোর জন্য কি স্টেবিলিটি অনেক হাই হয়, এই কারণের জন্য এদের রেট অফ রিয়াকশন লো হয়। ক্লিয়ার? তাহলে নেচার অফ রিয়াক্টেন্ট পোর্শনটা, ফেজ পোর্শন, গ্যাস, লিকুইড, সলিড, হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, আর রেট ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। ক্লিয়ার? তাহলে আমরা কনসেন্ট্রেশনের পর নেচার অফ রিয়াক্টেন্ট পড়িয়ে দিলাম। নেক্সট থার্ড টার্ম, থার্ড যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে সারফেস এরিয়া অফ রিঅ্যাক্টেন্ট। সারফেস এরিয়া অফ রিঅ্যাক্টেন্ট, এটা দেখো, এটা তোমরা আগেও পড়ে এসছো। এটা 9-10 লেভেলে এই প্রশ্নটা ছিল, ইভেন 11-12 এই প্রশ্নটা আসে যে ক্যাটালিস্ট যখন ইউজ করা হয় তখন চূর্ণ করে ইউজ করা হয় কেন? বোঝা গেল? তাহলে কি দেখতে পাচ্ছি? ধরো এটা যে সারফেস এরিয়া আছে, এবার পেনটাকে মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে কি সারফেস এরিয়া বাড়লো না কমলো? ভালো করে ভাবো। যা ছিল মাঝখান থেকে ভাঙার ফলে এখানে একটা সারফেস জেনারেট হয়েছে, এখানে একটা সারফেস জেনারেট হয়েছে। তাহলে বড় টুকরো থেকে যত ছোট টুকরো করা হয় তত কি হচ্ছে? তার সারফেস এরিয়া বেড়ে যায়, তাই তার রিঅ্যাক্টিভিটিও বেড়ে যায়। এমনি তোমরা যে কোনো জায়গায় ভাবো, ধরো তুমি এটা আগুন লাগাবে, একটা বড় কাঠ দিয়ে দিলে, সেটা জ্বলতে অনেক বেশি সময় লাগবে। আর ওই কাঠগুলোকে ছোট ছোট পিস পিস করে ফেলে আগুন জ্বালালে দেখবে অনেকটা আগুন জ্বলে যাচ্ছে। বুঝতে পারলাম কি বলতে চেয়েছি? তাহলে সারফেস এরিয়া যত বেশি হবে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিও তত বেশি হবে, ঠিক আছে? তাহলে সারফেস এরিয়া কি দেখলাম? তাহলে সারফেস এরিয়া বাড়লে রেট কিন্তু বাড়ছে, ঠিক আছে?
আর যে দুটো টার্ম আছে সেটা হচ্ছে 4 নম্বর টার্ম, সেটা হচ্ছে ক্যাটালিস্ট, আর 5 নম্বর টার্ম হচ্ছে টেম্পারেচার। ক্যাটালিস্ট আর টেম্পারেচার জানতে গেলে আমাকে একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই কারণের জন্য আমরা এই দুটো এখন না পড়ে আমরা যে টার্মে আসবো তার নাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কি বলছে? ক্যাটালিস্টের অ্যাকচুয়ালি ফাংশনটা ছোট্ট করে বলে দিই। ক্যাটালিস্ট বলছে কি অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। তাহলে কি আমাদের অ্যাক্টিভেশন এনার্জি কি জানতে হচ্ছে? তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কি? তাহলে এখন আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি পোর্শনে, তারপর আমরা এফেক্ট অফ ক্যাটালিস্ট, এফেক্ট অফ টেম্পারেচার আসবো। ওকে, তাহলে পুরো ব্যাপারটা নোট ডাউন করে নাও, ঠিক আছে? হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? দেখো, অ্যাক্টিভেশন এনার্জি আসার আগে আমাকে যেটা বুঝতে হবে যে অ্যাক্টিভেশন এনার্জি কনসেপ্টটা কি জিনিস। দেখো, আচ্ছা, হাই জাম্প বলে একটা কম্পিটিশন হয়, পাড়া স্পোর্টস কোনোদিন একদিন করলে দেখতে পাবে হাই জাম্প হয়, পাড়া স্পোর্টসে হয়, বা অলিম্পিক গেমস যদি কোনোদিন দেখে থাকো দেখতে পাবে হাই জাম্প হয়। বুঝিয়ে দিচ্ছি কি জিনিস। এমনি ছোটবেলায় যখন বাচ্চা ছিলে তখন তো পাঁচিল টোপানোর অভিজ্ঞতা আছে। ধরো এটা তোমার হচ্ছে পাঁচিল, হাই জাম্প বলতো, এটা হচ্ছে পাঁচিল, ঠিক আছে? এখানে 100 জন আছে যারা সবাই টার্গেট করছে, এখানে ধরো 100 জন আছে, ঠিক আছে? 100 পিপলস আছে, তাদের টার্গেট হচ্ছে এই পাঁচিলটাকে টপকানো। প্রশ্ন হচ্ছে সবাই কি পারে এই পাঁচিলটাকে টপকাতে? পারে কি? পারে না। যারা যারা এইখান থেকে টপকে এখানে আসতে পারবে, এইটাই বলা হচ্ছে এখানকার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি। দেখো, তাহলে কি হলো, এখানে ধরো আসতে পারলো 50 জন, তাহলে কি হলো, এই 50 জনই কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিটা রিচ করতে পেরেছে। যারাই কোনো রিয়াকশনের জন্য যে তাহলে এনার্জিটা লাগছে, কোনো রিয়াকশন হওয়ার জন্য যে এনার্জিটা লাগছে, সেটাই হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভেশন এনার্জি দেখো, তাহলে কি হলো, এবার এগুলো আমি নর্মালি বোঝাচ্ছি, অরিজিনাল ডেফিনেশনে পড়ে আসছি। তাহলে কি হচ্ছে, তাহলে 100 জনের মধ্যে 50 জন এখানে আসতে পারলো, তাহলে রিয়াকশনে পার্টিসিপেট করলো কতজন? 50 জন। 50 জন কিন্তু, বাকি 50 জন কিন্তু পার্টিসিপেট করতে পারিনি। তাহলে ভালো করে বোঝো। এইবার কি হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করছে রিয়াকশনটা ফাস্টার রেটে হবে না স্লোয়ার রেটে হবে। যদি ব্যারিয়ারটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে কি দেখবো, 100 জন্য কি হলো, এখন 100 জায়গায় এই 50 জায়গায় 25 জন এলো। এবার ব্যারিয়ারটাকে কমিয়ে দিলাম, তাহলে কি দেখলাম, 75 জন এলো। তাহলে কি দেখতে পাচ্ছি, যে অ্যাক্টিভেশন এনার্জি যত লো হবে, রেট অফ রিয়াকশনটা তত হাই হবে, ঠিক আছে? তাহলে কোনো রিয়াকশন খুব ফাস্টার রেটে হয়, তার মানে কি, তার অ্যাক্টিভেশন এনার্জিটা খুব লো। ধরো একটা মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায়, তার মানে কি, তার অ্যাক্টিভেশন এনার্জিটা খুব লো। একদম একটা দুটো কথা বললেই রেগে যাবে। আর যে খুব শান্ত, তাকে কিছুতেই রাগানো যায় না, তার মানে কি, তার অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা অনেক হাই। ওকে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জির এই ব্যাপারটা বোঝাতে পারলাম, অ্যাক্টিভেশন এনার্জি কি জিনিস। এবার আমি গ্রাফিক্যালি বোঝাচ্ছি অ্যাক্টিভেশন এনার্জি কি জিনিস, দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই বরাবর আমি এনার্জি প্লট করছি, আর এই বরাবর রিয়াকশন প্রোগ্রেস প্লট করছি, বা প্রোগ্রেস অফ রিয়াকশন। ধরো রিয়াক্টেন্ট যেটা থাকে, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট ফর্ম করছে, রিয়াক্টেন্ট কিন্তু একটা মিনিমাম এনার্জি নিয়ে অলওয়েজ থাকে। এই জায়গাটা ধরো রিয়াক্টেন্ট আছে, রিয়াক্টেন্টের মানে এটা ধরো আমি হচ্ছে রিয়াক্টেন্ট মানে আর লিখলাম, তাহলে রিয়াক্টেন্ট কিন্তু একটা মিনিমাম এনার্জি নিয়ে সবসময় থাকে। টার্মগুলোর মানে বুঝবে, হ্যাঁ, তোমরা হয়তো টিউশনিতে এগুলো শুনেছো, কিন্তু ভালো করে শোনো, হয়তো কিছু কিছু জায়গায় স্যার নাও পড়াতে পারে। দেখো, এটা কি হচ্ছে, যে অ্যাক্টিভেশন এনার্জির যে পোর্শনটা আসছে, তাহলে কি হলো, রিয়াক্টেন্ট একটা মিনিমাম এনার্জি নিয়ে সবসময় থাকে, তাহলে এটা হচ্ছে রিয়াক্টেন্টের মিনিমাম এনার্জি, এটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো, এবার কি বলছি, তাকে এই এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হচ্ছে। ধরো এই এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হচ্ছে, এই এনার্জিটাকে কি বলে? এই যে এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হচ্ছে, এনার্জিটাকে কি বলে? অ্যাক্টিভেশন এনার্জি বলে কি এনার্জিটাকে? ভালো করে ভাবো, ভেবে বলো, এই এনার্জিটাকে কি বলে? অ্যাক্টিভেশন এনার্জি বলে না? বলে না। তাহলে এই এনার্জিটাকে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি বলে না। এই এনার্জিটাকে কি বলে? এই যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, একে বলে থ্রেশহোল্ড এনার্জি। এর নাম হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কি, আসছি। তাহলে এই যে এনার্জিটা এখান থেকে এই পর্যন্ত, একে কিন্তু বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। তাহলে রিঅ্যাক্টেন্টের কি একটা মিনিমাম এনার্জি ছিল, আর যে এনার্জিটা পেলে থ্রেশহোল্ড এনার্জিতে যেতে পারছে, তাকেই বলা হচ্ছে, ধরো এটাকে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, আচ্ছা ঠিক আছে। এবার দেখো, এইবার রিয়াকশনটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, তার উপর নির্ভর করছে যে প্রোডাক্টটা কোথায় থাকবে। ধরো প্রোডাক্ট এনার্জি এই জায়গাটা, মানে রিয়াক্টেন্টের থেকে প্রোডাক্ট এনার্জি বেশি। দেখো, এটাকে আমি যদি মার্ক করে বাড়িয়ে দিয়ে দেখাই, তাহলে আমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবার দেখো, এবার যেটা দেখতে পাচ্ছি, তাহলে রিয়াক্টেন্টকে কিন্তু এখান থেকে এই এনার্জিটা নিতে হলো, ঠিক আছে? রিয়াক্টেন্টে কি হলো, এখান থেকে এই এনার্জিটা নিতে হলো, এক্সট্রা এনার্জি লাগলো এই আর থেকে
আমার থ্রেশহোল্ড এনার্জি যাওয়ার জন্য এইটুকু। তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার কাছে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি, ভালো করে বুঝবে, আমার কাছে অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু এই পোর্শনটা কিন্তু আমার কাছে অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার করতে পারলাম? এই পোর্শনটা হচ্ছে আমার কাছে, যেহেতু ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য লিখছি তাহলে এটাকে আমরা ইএএফ লিখতে পারি, এটা হচ্ছে আমার কাছে অ্যাক্টিভেশন এনার্জি। এবার দেখো, এবার হচ্ছে রিঅ্যাক্টেন্ট আর হচ্ছে এটাকে ইপি লিখলাম, এনার্জি অফ প্রোডাক্ট। রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের মধ্যে যে এনার্জি ডিফারেন্স থাকে তাকেই বলা হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন। তাহলে এই পোর্শনটা হলো হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন, যেটাকে আমরা ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। এনথালপি অফ রিঅ্যাকশন যেটাকে আমরা ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য ধরি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হলে যদি এখান থেকে এটা হয় তাহলে কি দেখতে পাচ্ছি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি মানে কোনটা হচ্ছে এইটা। তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে ইয়ে ব্যাকওয়ার্ড। দেখো এই পোর্শনটা বোঝা গেল। তাহলে এই রিঅ্যাকশনটা কি, অ্যাকচুয়ালি ডেল্টা এইচ ইকুয়াল টু কি পাচ্ছি এখান থেকে, ডেল্টা এইচ ইকুয়াল টু পাচ্ছি ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিঅ্যাক্টেন্ট করলে দেখো প্রোডাক্টের যে এনার্জিটা রিঅ্যাক্টেন্ট থেকে বেশি হচ্ছে, তাহলে ডেল্টা এইচ কি পাচ্ছি পজিটিভ। ঠিক আছে, ডেল্টা এইচ কি পাচ্ছি পজিটিভ। তাহলে ডেল্টা এইচ ভ্যালু যখন আমরা পজিটিভ পাচ্ছি সেই রিঅ্যাকশনকে আমরা কি বলছি, সেই রিঅ্যাকশনকে আমরা বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এটা কার জন্য হলো, এই যে গ্রাফটা প্লট করা হলো এটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য, এটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য। ঠিক আছে, তাহলে এটা কার জন্য প্লট করা হলো, এন্ডোথার্মিকের জন্য। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু কি পেলাম, ডেল্টা এইচ ইকুয়াল টু পেলাম ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিঅ্যাক্টেন্ট। দেখো রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য এটাকে আমরা উল্টো করেও লিখতে পারি, রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য আমরা এটাকে উল্টো করেও লিখতে পারি। কিরকম পারি, মানে অ্যাক্টিভেশন এনার্জি রেসপেক্টে। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম এখন, ডেল্টা এইচ ইকুয়াল টু ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিঅ্যাক্টেন্ট। দেখো প্রোডাক্টের এই যে এনার্জিটাকে আমরা লিখতেই পারি, দেখো ইপি মানে কোন পোর্শনটা, ইপি মানে আচ্ছা লেখাই হয়নি, এই পোর্শনটা কিন্তু আমার কাছে ইপি, এই পোর্শনটা কিন্তু আমার কাছে ইপি। তাহলে ইপি মানে আমরা লিখতে পারি যে থ্রেশহোল্ড এনার্জি, মানে টি লিখলাম, ই টি মানে হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি মাইনাস, ভালো করে দেখো এই পোর্শনটা মানে কি, থ্রেশহোল্ড এনার্জি মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড। একই রকমভাবে আমরা রিঅ্যাক্টেন্টের জন্য কি লিখতে পাচ্ছি, রিঅ্যাক্টেন্টের জন্য লিখতে পাচ্ছি থ্রেশহোল্ড এনার্জি মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড। তাহলে এখান থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি রেসপেক্টেও কিন্তু ডেল্টা এইচ ক্যালকুলেট করতে পারছি, কার জন্য, ফর আ রিভার্সিবল রিঅ্যাকশন, ফর আ রিভার্সিবল রিঅ্যাকশন। ক্লিয়ার করতে পারলাম? দেখো এটা ভালো করে বুঝবে, এখান থেকে ক্যাটালিস্টের অনেক কনসেপ্ট আসবে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য। যদি আমরা এক্সোথার্মিকের জন্য প্লট করি কিরকম হবে, একই রকম হবে, এত টেনশন করার কিচ্ছু নেই। এটা হচ্ছে এনার্জি, এই জায়গায় হচ্ছে রিঅ্যাকশন প্রোগ্রেস, এনার্জি আর হচ্ছে রিঅ্যাকশন প্রোগ্রেস। এবার দেখো, এবার যদি আমরা যেহেতু এটা হচ্ছে এক্সোথার্মিক নিচ্ছি তাহলে প্রোডাক্টের এনার্জিটা কিন্তু কম হবে। তাহলে ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে আমার ই আর, এই হচ্ছে আমার অ্যাক্টিভ থ্রেশহোল্ড এনার্জি, এইটুকু যেটা লাগছে সেটা হচ্ছে আমার কাছে অ্যাক্টিভেশন এনার্জি, আর প্রোডাক্ট এনার্জি লো এটা হচ্ছে আমার কাছে ই পি। ক্লিয়ার করতে পারলাম? এটা কার জন্য, এই গ্রাফটা হলো হচ্ছে এক্সোথার্মিকের জন্য, এটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য। এক্সোথার্মিকের জন্য কি হয়, এক্সোথার্মিকের জন্য একই রকম ভাবে যদি ডেল্টা এইচ বার করি, ডেল্টা এইচ ইকুয়াল টু কি হচ্ছে, ঠিক আছে, ডেল্টা এইচের জন্য কি হচ্ছে, এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট। দেখো প্রোডাক্ট এনার্জি থেকে রিঅ্যাক্টেন্ট এনার্জি বেশি, তার মানে ভ্যালুটা কি হলো, নেগেটিভ হলো। এই কারণের জন্য এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। একই রকম ভাবে আমরা এটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি রেসপেক্টও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক, দেখো এই যে পোর্শনটা করলাম এটা এর জন্য কমন, তাই থ্রেশহোল্ড এনার্জি কি এইটা তা বলে দিই, এই পোর্শনটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, এই যে পোর্শনটা পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জির কনসেপ্টটা কিন্তু খুব জরুরি, অনেকের এই কনসেপ্টটা থাকে না যে থ্রেশহোল্ড এনার্জি কি আর অ্যাক্টিভেশন এনার্জি কি। ওই জন্য যখন অ্যাক্টিভেশন এনার্জির ডেফিনেশন বলতে হবে অবশ্যই কিন্তু বলতে হবে যে রিঅ্যাক্টেন্টের যে এনার্জি থাকে তার থেকে মিনিমাম যে এনার্জিটা পেলে
রিয়াকশনটা স্টার্ট হয় তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। বোঝা গেল কি বললাম? এই টোটাল এনার্জিটা নয়, রিয়াক্টেন্ট এনার্জির থেকে আর যে বেশি এনার্জিটা লাগে সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারলাম। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি কি পুরো বোঝাতে পারলাম। এবার এখান থেকে আমরা আসছি এফেক্ট অফ ক্যাটালিস্ট, যেটা হচ্ছে ফোর্থ পোর্শন ছিল। ঠিক আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিয়াকশনে এফেক্ট অফ ক্যাটালিস্ট। ঠিক আছে, এটা দেখে নাও। আসছি এফেক্ট অফ ক্যাটালিস্ট। এবার আসছি এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রেট অফ রিয়াকশন। দেখো, এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রেট অফ রিয়াকশন। এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রেট অফ রিয়াকশন। দেখো, এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রেট অফ রিয়াকশন, এই পোর্শনটুকু তোমাদের আশা করি বোঝা হয়ে গেছে। এবার ক্যাটালিস্ট কি করে, দেখো ক্যাটালিস্ট কি করে। ক্যাটালিস্ট হচ্ছে থ্রেশহোল্ড এনার্জিটাকে, এটাকে বলে থ্রেশহোল্ড এনার্জি, থ্রেশহোল্ড এনার্জিটাকে কমিয়ে দেয়, যার জন্য অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটাও কিন্তু কমে যায়। ভালো করে বোঝো, ক্যাটালিস্ট কি করে, পাথওয়েটাকেই পুরো পাল্টে দেয়, দিয়ে থ্রেশহোল্ড এনার্জি ভ্যালুটাকে এখান থেকে কমিয়ে এখানে এনে দিল। তাহলে কি হলো, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে গেল, শুধু কি হলো, তার থ্রেশহোল্ড এনার্জি ভ্যালুটা কমে যাওয়ার জন্য অ্যাক্টিভেশন এনার্জিটাও কমে গেল। এটাই হচ্ছে এফেক্ট অফ ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট কি করলো, ক্যাটালিস্ট যেটা করে সেটা হচ্ছে পাথওয়েটাকে পাল্টে দিয়ে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটাকে কমিয়ে দেয়। ক্লিয়ার করতে পারলাম? এটাই হচ্ছে এফেক্ট অফ ক্যাটালিস্ট, এটা খুবই সোজা। এবার দেখো, বেস ক্লিয়ার করলে, চ্যাপ্টার ডিটেলস জানলে কত সুবিধা। দেখো, একবার কোশ্চেন এসেছিল যে হাউ does the value of delta H changes on addition of catalyst। এবার দেখো, বলছে ক্যাটালিস্ট অ্যাড করলে তাহলে ডেল্টা এইচ ভ্যালু কিভাবে চেঞ্জ করে। দেখো ভালো করে দেখো, আমরা একটু আগেই শিখলাম যে ডেল্টা এইচ মানে কি। ডেল্টা এইচ মানে হচ্ছে ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিয়াক্টেন্ট। ভালো করে দেখো, প্রোডাক্টের এনার্জি মাইনাস রিয়াক্টেন্টের এনার্জি, সেই ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এই কারণের জন্য আমরা বলতে পারি যে ডেল্টা এইচ ভ্যালুতে কিন্তু ক্যাটালিস্ট অ্যাড করলে কোনো চেঞ্জ হয় না। একই রকমভাবে যদি আমরা অ্যাক্টিভেশন এনার্জি রেসপেক্টে লিখতে পারি, তাহলে কি হচ্ছে ই অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড। তাহলেও দেখো এখানেও কিন্তু কোনো চেঞ্জ আসেনি, কারণ ফরওয়ার্ডের, এটা হচ্ছে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি আর এটা ছিল আমার ব্যাকওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি। দেখো, থ্রেশহোল্ড এনার্জি কমার জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা কমলো, দুজনারই কিন্তু সেম অ্যামাউন্টে কমলো, তাহলে কিছুই কমেনি। তাহলে কি হলো, ডেল্টা এইচ ভ্যালু কোনো চেঞ্জই হলো না। তাহলে কি হলো, নো চেঞ্জ ইন ডেল্টা এইচ ভ্যালু। ক্লিয়ার করতে পারলাম? এটাই হচ্ছে এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রেট অফ রিয়াকশন। এবার আমরা লাস্ট ফ্যাক্টরে আসবো, সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিয়াকশন। ঠিক আছে, এবার আসছে একটা ইম্পর্টেন্ট পোর্শনে, সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিয়াকশন। দেখো, এফেক্ট অফ টেম্পারেচার অন রেট অফ রিয়াকশন। আমরা কি জানি, টেম্পারেচার বাড়লে রেট অফ রিয়াকশন ইনক্রিজ করে। ঠিক আছে, এবার এটার উপরে প্রথম একটা এক্সপ্রেশন এলো, সেই এক্সপ্রেশনটা দিয়েছিল হচ্ছে আরহেনিয়াস, তাই আমরা একে বলবো আরহেনিয়াস ইকুয়েশন। আর HENIUS, আরহেনিয়াস ইকুয়েশন। দেখো আরহেনিয়াস ইকুয়েশন কি বলছে, আরহেনিয়াস ইকুয়েশন যেটা বলছে, আরহেনিয়াস ইকুয়েশন বলছে রেট কনস্ট্যান্ট k ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন, যেখানে আমরা কে কে বলছি রেট কনস্ট্যান্ট, এ কে বলছি আরহেনিয়াস কনস্ট্যান্ট, আরহেনিয়াস কনস্ট্যান্ট, বা আরেকটা নাম দিয়েও চিনি, তার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এর নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর EA বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, যার ভ্যালুটা হচ্ছে, যেহেতু এটা এনার্জি রেসপেক্ট হচ্ছে তাই এনার্জি ভ্যালুটাই লিখবো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টি মানে হচ্ছে টেম্পারেচার
ব্র্যাকেটে ইন কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। এবার দেখো আমরা অর্গানিকে দেখেছিলাম যে যে রিয়াকশনগুলো হচ্ছিল না সেগুলোকে টেম্পারেচার বাড়ালে রিয়াকশনগুলো প্রসিড করার চেষ্টা করছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে টেম্পারেচার বাড়লে রেট অফ রিয়াকশন কেন ইনক্রিজ করছিল? আর্হেনিয়াস ইকুয়েশনের সাহায্যে আমরা কিভাবে জাজ করলাম? দেখো টেম্পারেচার বাড়ানো হলো, টেম্পারেচার বাড়ানো হলে অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস ইকুয়েশন টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কি হচ্ছে, এই ভ্যালুটা কিন্তু ইএ বাই আরটি ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করছে। ইএ বাই আরটি ভ্যালু ডিক্রিজ করছে আর সাথে এখানে মাইনাস থাকার জন্য ওভারঅল ভ্যালু কিন্তু আবার ইনক্রিজ করে গেল। তাহলে টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ইনক্রিজ করছে। আর আমরা কি জানি, রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার এন। তাহলে রেট কনস্ট্যান্টের ভ্যালু ইনক্রিজ করা মানে কিন্তু রেটের ভ্যালুও ইনক্রিজ করছে। এই কারণের জন্য টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্ট ইনক্রিজ করছে, যে কারণের জন্য রেটটাও ইনক্রিজ করছে। ঠিক আছে, এটা হলো আর্হেনিয়াস ইকুয়েশনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশনকে লগের রেসপেক্টকে রিপ্রেজেন্টেশন করা এবং সেখান থেকে নিউমেরিক্যালসে। এবার আমরা আর্হেনিয়াস ইকুয়েশনকে লগের রেসপেক্টে রিপ্রেজেন্ট করবো। দেখো বোথ সাইড যদি লগ নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি, ln কে ইকুয়াল টু ln অফ এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। তাহলে দেখো আমরা কি জানি, লগের এই প্রপার্টি আশা করি জানো, লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে ln এ প্লাস যেহেতু ইন্টু আছে ln অফ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি ইকুয়াল টু ln এ। এবার দেখো পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে মাইনাস ইএ বাই আরটি ln ই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ln কে ইকুয়াল টু ln এ মাইনাস ইএ বাই আরটি, কারণ ln ই ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা পেলাম। এবার একে যদি লগে নিয়ে যাই, আমরা কি জানি ln কে লগে নিয়ে যেতে গেলে 2.303 তে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 2.303 লগ কে ইকুয়াল টু 2.303 লগ এ মাইনাস ইএ বাই আরটি। তাহলে কি পেলাম, লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আরটি। ওকে, এবার আমরা গ্রাফ প্লট করব। কি গ্রাফ প্লট করব, সেটা হচ্ছে 1/t ভার্সাস লগ কে। তাহলে দেখো লগ কে কে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো, আর এটা কিন্তু 1/t ভার্সাস প্লট করছি, তার মানে এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c স্ট্রেট লাইনের ইকুয়েশনে পড়ছে, যেখানে হচ্ছে স্লোপটা নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে আমার c মানে হচ্ছে লগ এ, তাহলে এরকম একটা পোর্শন থাকছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে লগ এ, স্লোপটা নেগেটিভ আর স্ট্রেট লাইনের ইকুয়েশন, তার মানে এই আসবে। আর স্লোপের ভ্যালু তাহলে কি হচ্ছে, স্লোপ ইকুয়াল টু মাইনাস ইএ বাই 2.303 আর। একটু বলে রাখি, এই জায়গাটা অনেকে কি করে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কোনটা বসাচ্ছে বুঝতে না পেরে এখানে গুলিয়ে ফেলে স্লোপের ভ্যালুটা কিন্তু চেঞ্জ করে দেয়, এটা কিন্তু নয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা হলো। আর আরেকটা গ্রাফ প্লট করতে দিতে পারে, সেটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশনের রেসপেক্টে আমরা একটা গ্রাফ প্লট করতে পারি, সেটা হচ্ছে কে ভার্সাস 1/t। সেটা হচ্ছে কে ভার্সাস 1/t, এটা হচ্ছে অরিজিনাল আর্হেনিয়াস ইকুয়েশন থেকে আসছে। দেখো এখানে কিন্তু এক্সপোনেনশিয়াল টার্ম আছে আর এখানে নেগেটিভ আছে, তার মানে কি হবে, স্লোপটা নেগেটিভ হবে, এক্সপোনেনশিয়ালি নামবে, আর কি হবে, তাহলে এটা হচ্ছে এই রকম গ্রাফ হবে। দেখো এই গ্রাফটা এইরকম হবে, যেখানে এই ভ্যালুটা হলো এ ভ্যালু। ঠিক আছে, এইটুকু হচ্ছে এ ভ্যালু আর হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রাফটা নামলো। ক্লিয়ার? তাহলে আমরা আর্হেনিয়াস ইকুয়েশনের লগ ভার্সন আর নর্মাল ভার্সন দুটোরই আমরা গ্রাফ চেক করতে পারলাম। ওকে, এবার আমরা দুটো টেম্পারেচারের জন্য এটা নিয়ে ক্যালকুলেট করে দেখব। দেখো আমরা কি দেখলাম, যে টেম্পারেচার বাড়লে কিন্তু রেট কনস্ট্যান্টের ভ্যালু বেড়ে যায়, তাই তো? তাহলে কি করব, আমরা দুটো টেম্পারেচার নেবো, একটা হচ্ছে টেম্পারেচার T1 নেবো, তাতে রেট কনস্ট্যান্ট ধরবো K1, আর একটা টেম্পারেচার T2 ধরবো, তাতে রেট কনস্ট্যান্ট ধরবো K2। আর যদি আমরা ধরে নিই যে T2 গ্রেটার দেন T1, তাহলে আমরা অবশ্যই বলতে পারি রেট কনস্ট্যান্ট K2 গ্রেটার দেন K1। এবার দেখো T1 টেম্পারেচার যদি লেখা হয় তাহলে কি পাচ্ছি আমরা, লগ K1 ইকুয়াল টু একটা নির্দিষ্ট রিয়াকশনের জন্য, সেম রিয়াকশনের জন্য কিন্তু এ এর ভ্যালু চেঞ্জ হবে না, আর্হেনিয়াস কনস্ট্যান্ট, লগ এ মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ হবে না, ইএ বাই 2.303 আর টেম্পারেচারটা হয়ে গেল T1। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। একই রকম ভাবে লগ K2 ইকুয়াল টু কি পেলাম, লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর T2, এটাকে 2 নম্বর দিলাম।
এবার যদি 2 মাইনাস 1 করি তাহলে আমরা কি পাচ্ছি, log k2 মাইনাস log k1 ইকুয়াল টু লগে লগে কেটে যাচ্ছে আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ইএ বাই 2.303 আর t1 মাইনাস ইএ বাই 2.303 আর t2। দেখো তাহলে লগ এটাকে আমরা k2 বাই k1 বলতে পারি ইকুয়াল টু ইএ বাই 2.303 আর কমন নিলাম, নিলে পেলাম 1 বাই t1 মাইনাস 1 বাই t2। তাহলে কি পাচ্ছি, লগ k2 বাই k1 ইকুয়াল টু ইএ বাই 2.303 আর t1 t2 মাইনাস t1। এটা আমাদের নিউমেরিক্যালসে কাজে লাগবে। এখান থেকে আরেকটা কথা বলতে পারি, ঠিক আছে, এটা হয়ে গেল, এটা আমাদের নিউমেরিক্যালসে কাজে লাগবে, নোট ডাউন করে নাও। দেখো এবার আরেকটা দেখা যাচ্ছে, আফটার এক্সপেরিমেন্ট আমরা কি দেখতে পাচ্ছি, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে টেম্পারেচার যদি 10 ডিগ্রি সি ইনক্রিজ করানো হয়, 10 ডিগ্রি সি যদি ইনক্রিজ করানো হয় তাহলে কিন্তু রেট কনস্ট্যান্টের ভ্যালু টুয়াইস থেকে থ্রিআইস ইনক্রিজ করে যাচ্ছে। একে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই টার্মটাকে কি বলা হচ্ছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি বলছে, টেম্পারেচারটা যদি ধরো একটা মানে একটা নর্মাল যদি টি ডিগ্রি সি টেম্পারেচার হয় তার থেকে যদি 10 বাড়ানো হয় বাই টি ডিগ্রি সি টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্টের ভ্যালু তাকেই বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একেই বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। দেখা গেছে যে এক্সপেরিমেন্টালি জেনারেলি টেম্পারেচার কোএফিসিয়েন্টের ভ্যালুটা হচ্ছে 2 থেকে 3 মধ্যে হয়, মানে টুয়াইস থেকে থ্রাইস ইনক্রিজ করে যায়। এটা কিন্তু জেনারেলি, কেন জেনারেলি বললাম, কারণ অনেক রিয়াকশন আছে যাদের 1 এর থেকে কম হয়, আবার অনেক রিয়াকশন আছে যাদের 3 এর থেকে বেশি হয়, ঠিক আছে, ওই জন্য জেনারেলি কথাটা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি বুঝিয়ে দিতে পারলাম। এরপর আমরা আসছি এই ইকুয়েশনটার নিউমেরিক্যালস। এবার আসছি আরহেনিয়াস ইকুয়েশনের নিউমেরিক্যালসে। দেখো যে নিউমেরিক্যালসটা দেওয়া রয়েছে, অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে দিয়েছে, 50 ডিগ্রি সি টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু বলা, 100 ডিগ্রি সি টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু বলা। হোমওয়ার্কটা নিয়ে পরে ডিসকাস করছি। দেখো তাহলে কি হচ্ছে, যে ইকুয়েশনটা আমরা লাগবে সেটা হচ্ছে লগ k2 বাই k1 ইকুয়াল টু ইএ বাই 2.303 আর t2 মাইনাস t1 t2। দেখো লগ k2 মানে বড় ভ্যালুটা বসাবো, ওকে, তার মানে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর এটা হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ইএ ভ্যালুটা ক্যালকুলেট করতে দিয়েছি, ইএ রাখলাম 2.303 আর মানে হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচারটা কিন্তু কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে, খেয়াল থাকে, হ্যাঁ। টেম্পারেচারটা 100 ডিগ্রি সি মানে হচ্ছে 100 ডিগ্রি সি ইকুয়াল টু মানে হচ্ছে 373 কেলভিন। আরেকটা কি বলা হচ্ছে 50 ডিগ্রি সি ইকুয়াল টু 273 প্লাস 50 ইকুয়াল টু 323 কেলভিন। এই জায়গাটা কি করে, অনেকে কিন্তু কনভার্ট করতে ভুলে যায়, যার জন্য নিউমেরিক্যালস কিন্তু ভুল হয়ে যায়। একটু সাবধানে আগে কনভার্ট করে নেবে, ওকে। তাহলে কনভার্ট করে এখানে ভ্যালুটা পুট করবে। তাহলে কি হচ্ছে 373 মাইনাস 323 বাই 373 ইন্টু 323। দেখো এটা ওপরে কেলভিন থাকছে আর নিচে কেলভিন স্কোয়ার থাকছে, কেটে গিয়ে কেলভিন আর কেলভিন ইনভার্স কেটে গেল। তার মানে অ্যাক্টিভেশন এনার্জির যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা বার করবে, যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে জুল মোল ইনভার্স। ক্লিয়ার? ইউনিট কিন্তু মনে রাখার জন্য কোনো চাপ নিতে হবে না, অটোমেটিক কিন্তু ইউনিটটা চলে আসবে। এবার দেখো যে হোমওয়ার্কটা দিচ্ছি খেয়াল করো, হোমওয়ার্কটা বলছে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে বলেছে রেট অফ রিয়াকশন বিকামস ডবল when temperature is increased from 27 ডিগ্রি সি টু 37 ডিগ্রি সি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে যখন রেট অফ রিয়াকশনটা ডবল হয়ে যাচ্ছে আর টেম্পারেচারটা 27 থেকে ইনক্রিজ করে 37 হচ্ছে। ঠিক আছে, এই গেল আমার হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অফ রিয়াকশন আরহেনিয়াস ইকুয়েশন তার নিউমেরিক্যালস। এবার একটা কথা বলি, আরহেনিয়াস ইকুয়েশনের আরো কিছু নিউমেরিক্যালস আছে, যেটা হচ্ছে গ্রাফ থেকেও কিছু নিউমেরিক্যালস আছে। আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট যে আরহেনিয়াস ইকুয়েশনটা ছিল যে k ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, ওখান থেকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটাও ক্যালকুলেট করতে দেয়। ঠিক আছে,
তো আমি অনলাইন ক্লাসে এইটুকুই করিয়ে দিলাম। যদি তোমাদের ওই পোর্শনটুকু দরকার থাকে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি ওই পোর্শনগুলো একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কলিশন থিওরি। কলিশন থিওরিটা পড়ালেই আমাদের কেমিক্যাল কাইনেটিক্সটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখানকার লাস্ট পোর্শন কলিশন থিওরি। ওকে, কলিশন থিওরি। কলিশন থিওরি, কলিশন থিওরি কি বলছে? কলিশন থিওরিতে বলছে কলিশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইমপ্রপার কলিশন আর একটা হচ্ছে প্রপার কলিশন বা এফেক্টিভ কলিশন। দেখো, একটা হচ্ছে ইমপ্রপার কলিশন আর একটা হচ্ছে প্রপার বা এফেক্টিভ কলিশন। ঠিক আছে, এফেক্টিভ কলিশন, এফেক্টিভ কলিশন। দেখো তাহলে কি হচ্ছে, সব কলিশন কিন্তু এফেক্টিভ কলিশন হয় না, কিছু কিছু কলিশন কিন্তু আমার ইমপ্রপার কলিশনও হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, কলিশন যখন এফেক্টিভ কলিশন হতে যায় তার জন্য দুটো ব্যারিয়ার থাকে। এর জন্য কি দুটো ব্যারিয়ার থাকে, ব্যারিয়ার দুটো কি কি? একটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। একটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। দেখো পুরোটাই পড়িয়ে দিচ্ছি। এনার্জি ব্যারিয়ার কি অলরেডি পড়িয়ে দিয়েছি, ওই যে বললাম অ্যাক্টিভেশন এনার্জি পোর্শন, একটা ব্যারিয়ার থাকে অ্যাক্টিভেশন এনার্জি। এই 100টা মলিকুলস থাকলে অ্যাক্টিভেশন এনার্জিটা রিচ করতে পারে কতজন? 50 জন গিয়ে রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। তাহলে এই যে ব্যারিয়ারটা গেল তাকে বলা এনার্জি ব্যারিয়ার, মানে ওই যে এনার্জি ব্যারিয়ারটা থাকে ওটাকে ওভারকাম করতে, এটাকে বলা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। এবার যেটা আসছি সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ওরিয়েন্টেশন ব্যারিয়ারটা একটা নতুন জিনিস, পড়িয়ে দিচ্ছি কি জিনিস ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ওরিয়েন্টেশন ব্যারিয়ারটা কিন্তু আমাদের অর্গানিকে খুব লাগে। ধরো একটা রিঅ্যাকশন, কখনো খেয়াল করে দেখুনি হয়তো, CH বিআর আছে আর OH মাইনাস ধরো আসছে। ঠিক আছে, রিঅ্যাকশনটা খুবই পড়িয়েছি আমি অর্গানিকে, মনে পড়ছে তো, SN2 তে পড়লাম C+ আর বিআর মাইনাস। এবার দেখো OH, এবার আমরা ওরিয়েন্টেশন ব্যারিয়ার রেসপেক্টে জাজ করছি, সামনে থেকে এসেও অ্যাটাক করতে পারে, ধাক্কাটা সামনে থেকেও মারতে পারে, কারণ সবসময় তো পিছন থেকে ধাক্কা মারা কোনো ব্যাপার নেই, সামনে থেকেও ধাক্কা মারতে পারে, পিছন থেকেও ধাক্কা মারতে পারে। যখন সামনে থেকে ধাক্কা মারছে তখন কি হচ্ছে, বিআর মাইনাস মাইনাস OH মাইনাস ও মাইনাস দুজনে ইলেকট্রন ক্লাউড একটা অপরটাকে রিপেল করছে, তাহলে এই কলিশনটাকে কিন্তু এফেক্টিভ কলিশন হতে দিচ্ছে না। তাহলে এটা কিসে বাধা পাচ্ছে? এই যে বাধাটা পাচ্ছে একে বলা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। তার মানে কি ওরিয়েন্টেশন ব্যারিয়ারে স্যাটিসফাই করলো না, ওই জন্য রিঅ্যাকশনটা পসিবল হলো না। তাহলে কি এটা কিন্তু ভালো করে খেয়াল করো, এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করে গেছে তবেই কিন্তু রিঅ্যাকশনে আসছে। এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করার পরও, মানে কি যদি এনার্জি ব্যারিয়ার ওভারকাম না করে তাহলে কিন্তু ওরিয়েন্টেশন ব্যারিয়ারটা কোনো ফ্যাক্টরই না। কিন্তু এনার্জি ব্যারিয়ার ওভারকাম করে যাওয়ার পরও যদি ওরিয়েন্টেশনটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রিঅ্যাকশন হচ্ছে না। দেখো তাহলে এনার্জি ব্যারিয়ার ওভারকাম করে যাওয়ার পরও কিন্তু ওরিয়েন্টেশনে ম্যাচ করলো না, তাই রিঅ্যাকশনটা হলো না। তাহলে একই রকম ভাবে যদি পিছন দিয়ে অ্যাটাক করে তাহলে কি পাচ্ছি, এবার দেখো এবার OH মাইনাস কি করলো, পিছন দিয়ে গিয়ে অ্যাটাকটা করলো, তাহলে এটা কিন্তু আমার সাপোর্ট করছে ওরিয়েন্টেশন ব্যারিয়ারে। তাহলে ওরিয়েন্টেশন ব্যারিয়ার কি বোঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে, আমাদের আরেকবার কলিশন থিওরিটা সামারি করে দিই। তাহলে কলিশন থিওরি কি, কলিশন দু রকমের হতে পারে, ইমপ্রপার কলিশন আর একটা হচ্ছে এফেক্টিভ কলিশন। তাহলে আমাদের রিঅ্যাকশন কোনগুলো হচ্ছে, শুধুমাত্র এফেক্টিভ কলিশনের জন্য হচ্ছে। এফেক্টিভ কলিশনে যে ব্যারিয়ারগুলোকে ওভারকাম করতে হয় কি কি, এনার্জি ব্যারিয়ার আর হচ্ছে আমার ওরিয়েন্টেশন ব্যারিয়ার। এনার্জি ব্যারিয়ারটা ফার্স্ট, আগে কি হচ্ছে, এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করতে পারলে তবেই কিন্তু আমরা ওরিয়েন্টেশন ব্যারিয়ারে যাচ্ছি। যারা এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করতে পারছে তারাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। এবার প্রশ্ন, রিঅ্যাকশনে পার্টিসিপেট যারা যা করছে তাহলে কি সবার কলিশনটা যে হচ্ছে, এবার তো কলিশন হচ্ছে, রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে মানে এনার্জি ব্যারিয়ার ওভারকাম করার পর, এবার যে কলিশনটা হচ্ছে কলিশনগুলো কি তাহলে সবই এফেক্টিভ হচ্ছে? প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে এর জন্য ওরিয়েন্টেশন ব্যারিয়ার বলে একটা ব্যারিয়ার থাকছে। বোঝা গেল কি বলতে চাইলাম? ধরো এমনি ধরো তোমাকে হাক করতে যাচ্ছে, সামনে থেকে না আসে পিছন দিয়ে হলো, তাহলে কি ওটা হলো? তাহলে একই রকম ভাবে এইখানেও তাই, ওরিয়েন্টেশন ব্যারিয়ার বলে যে পোর্শনটা থাকছে, ওরিয়েন্টেশন ব্যারিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এটা দেখালাম রিঅ্যাকশনটা, তাহলে কি হচ্ছে, সামনে থেকে যখন আসছে এখানে কিন্তু রিঅ্যাকশনটা হচ্ছে না, তার মানে কি ওরিয়েন্টেশন ব্যারিয়ার স্যাটিসফাই করছে না। কিন্তু যখন পিছন থেকে আসছে রিঅ্যাকশনটা হচ্ছে, ওরিয়েন্টেশন ব্যারিয়ারকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, এইটুকু গেলে হচ্ছে কলিশন থিওরি। তাহলে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স পোর্শনটা পুরোপুরি শেষ হয়ে গেল। যে পোর্শনটা আমাদের পড়ানো হয়নি সেটা আমাকে অফলাইনে দেখা হলে বলবে, আমি পড়িয়ে দেবো। সেটা হচ্ছে nth অর্ডারের জন্য রেট বার করা আর হচ্ছে হাফ লাইফ বার করা, ওটা একটা পোর্শন আছে যেটা আমাদের মিস হয়ে গেল। আর যদি তোমরা বলো যে অনলাইনে পড়িয়ে দিতে হবে তাহলে আমি অনলাইনেই পড়িয়ে দেবো। ঠিক আছে,
চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। ক্লাস 12-এর যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে একটা ইজিয়েস্ট এবং সিম্পলিয়েস্ট চ্যাপ্টার। খুব ভালো করে মন দিয়ে পড়ো, পুরো ফুল মার্কস স্কোর করতে পারবে এখান থেকে, ঠিক আছে। ভালো করে পড়ো, শুধু আমি একা খাটলে হবে না, তোমাদেরকেও খাটতে হবে, ঠিক আছে। ভালো থেকো, টাটা।